চোখে মুখে এখন আতঙ্কের ছাপ। পরিবারসহ সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনার কবলে পড়া আহত সঞ্জয় পালের। জামাইষষ্ঠী সেরে সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বাড়ি ফেরার পথে রেলগাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। হাতে আঘাত পেয়ে আহত হন জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার জামাই সঞ্জয় পাল। মধ্যমগ্রামের বাসিন্দা সঞ্জয় একটি বিমান সংস্থায় কাজ করেন। জামাইষষ্ঠী উপলক্ষে স্ত্রীকে নিয়ে তিনি কয়েকদিন আগে জলপাইগুড়িতে তার শ্বশুরবাড়িতে এসেছিলেন। সোমবার একাই বাড়ি ফেরার জন্য জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের S7 রিজার্ভেশন কোচে ওঠেন সঞ্জয়। মঙ্গলবার জলপাইগুড়ির বাড়িতে বসে টাইমস 14 বাংলাকে সোমবারের রেলগাড়ি দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি আমার নাম সঞ্জয় পাল। বলছি কিসে কাজ করেন? আমি আছি কলকাতা এয়ারপোর্টে আছি, AISL এ, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। আচ্ছা, বলছি কালকে তো এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, হ্যাঁ। আপনি সেই ট্রেন যাত্রীর একটা যাত্রী ছিলেন। কি হয়েছিল একটু যদি বলেন, আর আপনার কি ব্যাপার হয়েছে? আমি মানে ডিউটি এখানে জামাইষষ্ঠীতে এসেছিলাম ছুটিতে। তারপরে আমার ডিউটি কমপ্লিট করে আমি রিটার্ন করছিলাম আমার ডিউটি জয়েন করার জন্য। তখন আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জলপাইগুড়ি রোড থেকে উঠেছি। তো ওখান থেকে যখন শিলিগুড়ি পার করে তখন আমাদের ট্রেনটা স্লো হয়ে গেছে। আমি তখন আপার বগিতে শুয়েছিলাম। তো ট্রেনটা স্লো হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারলাম যে পাশের থেকে হয়তো কোনো একটা ট্রেন পাস করাবে, কারণ অনেক দিন ধরে ট্রেনে সাফার করছি আমরা। তো একটা সাউন্ড আসছে, এখন ওটা সামনের থেকে না পিছন থেকে অতটা আমি বুঝতে পারিনি, কেন ঘুমের ঘোরে ছিলাম। তো তখন বুঝতে পেরেছি যে পাশের থেকে হয়তো ট্রেন পাস করবে বলে আমাদের ট্রেনটা স্লো হয়েছে। তো তারপরে এর মধ্যেই দেখি যে একটা বিশাল জোরে একটা ফোর্স পিছন থেকে এসে লেগেছে। তো আমি যেহেতু শুয়েছিলাম, তো আমি পিছন থেকে যখন ধাক্কাটা পেয়েছি জোরে, তখন ওই ধাক্কাটা পেয়ে আমি সামনে যে আমার রডগুলো ছিল, মানে যেই সিটটা যেটার মধ্যে হ্যাং করে, ওই রডের মধ্যে গিয়ে বিশাল জোরে একটা বাড়ি খেয়েছি। তো তখন যেহেতু ঘুমের ঘোরে ছিলাম, কেউ বলছে আগুন ধরেছে ট্রেনে, কেউ বলছে ভূমিকম্প হয়েছে, কেউ বলছে বগি পাল্টিয়ে গেছে। তো ওই দৌড়াদৌড়িতে আমি উপর থেকে যেরকম করে নিচে নামলাম, নিচে নেমে দেখলাম যে ট্রেনের মধ্যে পুরো দৌড়াদৌড়ি লেগেছে, সবাই নিজের জিনিসপত্র নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে পালাচ্ছে। তো এর মধ্যেই দেখলাম যে একটা ছোট্ট একটা বাচ্চা, মায়ের হাত, ওর হাত ছুটে যায় মায়ের থেকে। তো বাচ্চাটা নিচে পড়ে গেছিলো। বাচ্চাটা পড়ে গিয়ে সবাই যেহেতু দৌড়াদৌড়ি করছিল, কেউ বাচ্চার বুকের উপরে, মাথার উপরে, ওর মা যতই টানার চেষ্টা করছিল বাট পারছিল না। বাচ্চাটার হাত মায়ের থেকে ছুটে গেছিলো। তারপরে তো ওরকমভাবেই সবাই নামলো, মিনিটে সেকেন্ডে পুরো বগি ফাঁকা হয়ে গেছে। আমি একদম লাস্টেই নামলাম, কেন আমি নামতে গিয়ে নামতে পারছিলাম না, যেহেতু হাতেও একটু ব্যথা খেয়েছিলাম। তারপরে যখন আমি লাস্টে নামলাম, তখন গিয়ে পিছনে দেখলাম যে একটা বগি পুরো আকাশের দিকে উঠে রয়েছে, আর 3-4টে বগি মানে ট্র্যাকের থেকে নিচে পড়ে রয়েছে। একটা বগি মাঝখান থেকে পুরো দুমড়িয়ে গেছিলো, যেটাকে বাংলাতে বলতে গেলে মানে মাঝখান থেকে ভেঙে গেছিলো। তো তারপরে আমি ওখান থেকে নামলাম, নেমে ব্যথা অতটা বুঝতে পারছিলাম না, কেন এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো, মানে শরীরে কোথায় চোট লেগেছে, কীরকম লেগেছে কিছু বুঝতে পারছিলাম না। তারপরে ওখান থেকে নেমে যখন আমি ওখানে গিয়ে দেখলাম, তখন দেখলাম যে পুরো ট্র্যাকের থেকে বগি ঠগিগুলো সব নেমে রয়েছে। তারপরে একটা ইঞ্জিন বগির পিছনের যে রেল গার্ড যেটার মধ্যে বসে, ওই বগিটা একদম উপরে রয়েছে। তারপরে অনেকজন বলছে যে গার্ড যেগুলো ছিল, গার্ডও মারা গেছে, যে ইঞ্জিন চালক ছিল, লোকো পাইলট, সেও মারা গেছে। তো অনেকক্ষণ ওখানকার যে লোকাল ছেলেপেলেরা, আশেপাশে মানুষরা যারা ছিলেন, তারা এসে সব টানাটানি সবাইকে রেস্কিউ করার চেষ্টা করছেন। তখনও যেহেতু একদম ইনসিডেন্টের সময় শুধু গ্রামের মানুষরাই এসে প্রথম সাহায্য করেছে। তারপরে তো এনডিআরএফের টিম আসলো, প্রথমে আরপিএফ আসলো, তারপরে এনডিআরএফের টিম আসলো। তারপরে ওরা এসে রেস্কিউ করতে শুরু করেছে। তারপরে আমি ওখানে ছিলাম, যারা যারা ওখান থেকে আঘাত ছিল তাদেরকে বের করা হলো, আমিও ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আমাকে এনডিআরএফের টিম ওখান থেকে রেস্কিউ করে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে আমাকে মেডিকেল যেটা আছে, নর্থ বেঙ্গল কলেজ মেডিকেল আছে যেটা, ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে আমার ট্রিটমেন্ট করলো। আমাকে বললো যে হাতের মধ্যে এক্সরে করতে হবে, ওই সব করে আমাকে বললো যে আপনাকে অ্যাডমিট থাকতে হবে। তো আমি বললাম যে না, আমি অ্যাডমিট থাকবো না, আমাকে একটা রিসিপ্টে সব কিছু, মানে ওদের যে প্রেসক্রিপশানটা আছে ওটার মধ্যে সব কিছু লিখে দিলেন যে এই টেস্ট, এই ওষুধ লাগবে। তারপর ওগুলো সব করে আমি ওখান থেকে আমার ওয়াইফকে ফোন করলাম যে আমি এরকম মেডিকেল কলেজে আছি, আমাকে মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজে রেখেছে, ওখানে অ্যাডমিট করার বলছে, বাট আমি হতে চাইছি না, আমি রিটার্ন বাড়ি আসতে চাই। তখন বউ এসে আমাকে ওখান থেকে নিয়ে গেলো। বাড়িতে সবাই তো টেনশানে ছিল, বউ তো আগেই ওখান থেকে বেরিয়ে গেছিলো আমাকে আনার জন্য। তারপরে ও আসলো, আসার পরে আমাকে একটা গাড়িতে করে নৌকা ঘাটে নামিয়ে দিলেন, একটা এনজিওর গাড়ি ছিল। তারপরে ওখান থেকে আমার বউকে নিয়ে আমি জলপাইগুড়িতে চলে আসলাম। তারপরে এখানে এসে ফার্দার ট্রিটমেন্ট মেরিনাতে করালাম।
ম্যারিনাতে ট্রিটমেন্ট করে আমাকে ওখানে এক্স রে লিখে দিল। এক্স রেতে বললো যে 2 বোনের মাঝখানে যে মেমব্রেনটা আছে ওটা একটু ছিঁড়ে গেছে বা কিছু একটা ডিসলোকেট হয়েছে। আমি অতটা ডিটেলসে বলতে পারবো না, যা একটু বুঝতে পেরেছি আর কি। তারপরে তো এক্স রে টেক্স রে করে রিপোর্ট নিয়ে এসে ডাক্তার আবার অনেক 5 দিন রেস্ট লিখে দিয়েছে, আবার ওষুধ মষুধ সব দিয়েছে। তা এখন একটু হাতের ব্যথাটা কম আছে। কি মনে হয়েছিল তখন সেই সময়টা? ওই সময় তো এখন মানে কি মনে হয়েছিল আমি বলেও বোঝাতে পারবো না, কেন কি ওই জিনিসটা একদম ভিতরেই রয়ে গেছে। ওই সময় মানে দৌড়াবো না বসবো মানে সব কিছু একদম চোখের সামনে এত তাড়াতাড়ি হয়ে গেছে, তার মধ্যে ভয়ও এত পরিমাণে লেগেছে, মানে কি করব আমি ঠিক ওই সময় বুঝতে পারছিলাম না। আর ভয় তো নিশ্চয়ই ভিতরে ছিল, বাট ভয় পেলে তো আর হবে না, কেন কি ওখান থেকে নিজেকে বের করতেই হবে। আর ওখানে ওরকমভাবে মানে ভয় বসে থাকলে বা কি হবে না হবে মানে বলে বোঝাতে পারবো না, টোটালি স্পিচলেস আর কি। মানে ওই সময় এরকম একটা ভয় ঢুকে গেছিলো ভিতরে। আতঙ্কটা তো নিশ্চয়ই ছিল, আতঙ্ক এখনও নিশ্চয়ই আছে। মানে রেল এরকম একটা জিনিস যে একদম গ্রাউন্ড যারা লোক আছে ওখান থেকে নিয়ে সবাই ওটার মধ্যে সাফার করে। আর রেল এরকম একটা জিনিস যে এক কোণার থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব কম টাকায় নমিনাল টাকায় আপনাকে এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া যায়। ছোটোবেলার থেকেই রেলে উঠছি, যে আমি আজকে প্রথম উঠলাম, আমার বাবাও ডিফেন্সে আছে, তো বাবা ছোটোবেলার থেকেই রেলে উঠাতো, রেলে আমরা সবসময় উঠতাম। বাট এখন এই দিন পর দিন যে রেলের যে দুর্ঘটনাগুলো হচ্ছে এগুলো তো এখন তো উঠতে একটু ভয় লাগছে। সবসময় টিভিতে দেখতাম, এই কিছুদিন আগে যে একটা অ্যাক্সিডেন্ট হলো আমাদের ময়নাগুড়িতে হলো, তারপরে আপনার উড়িষ্যাতে যেটা হলো, তো ওগুলো সব টিভিতে দেখতাম। বাট আজকে যে রিয়েল নিজের সাথে এরকম একটা মানে ফিলটা মানে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি রেলকে এখন অনেকটাই নিজেকে আপগ্রেড করা উচিত। কেন এরকমভাবে সব সময় সরকারি সাহায্য পেয়েছি আমি। ওখান থেকে অ্যাম্বুলেন্স আমাকে নিয়ে গেল, রেস্কিউ করার পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে খুব ভালো ট্রিটমেন্ট করেছে। আমার ডাক্তাররা সবাই দেখেছেন, ডাক্তাররা ইভেন আমাকে বলেও ছিলেন যে অ্যাডমিট হওয়ার কথা, বাট আমি হইনি। মানে একটুখানি আশেপাশে কেউ আমার ঘরের লোকও ছিল না একটুখানি, আর যেহেতু একটা আতঙ্ক ভয় তো একটা ছিলই, আর বাড়ির লোকও অত সময় আসেনি, যতক্ষণ বউ আসেনি ততক্ষণ তো একটু ভয় ছিল, যেহেতু আশেপাশে কেউই ছিল না আর আমি একাই ট্রাভেল করছিলাম। তারপরে তো ওখান থেকে এসে সব বাড়িতে এসে ট্রিটমেন্ট করালাম আমি। অন্যদিকে সকালে স্বামীকে রওনা করিয়ে দেওয়ার ঘণ্টাখানেক বাদে দুর্ঘটনার খবর শুনতে পান স্ত্রী জুয়েল পাল। তিনি জানিয়েছেন কি, শোনাবো। আমার নাম জুয়েল পোদ্দার পাল। বলছি যে কাল তো এত বড় একটা দুর্ঘটনা, সেই ট্রেনে আপনার হাজব্যান্ড যাত্রা করছে, হ্যাঁ, এখান থেকে সকালবেলা সুন্দর করে চলে গেল, তারপরে হঠাৎই একটা দুর্ঘটনা। আপনি কিভাবে জানলেন এবং কিভাবে বুঝলেন যে এই ঘটনাটা ঘটে? অ্যাকচুয়ালি তো আমার হাজব্যান্ডই ফোন করেছিল, মানে ওর টের পাওয়ার পরে ফোন করে বলেছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে। তখন তো আমরা টোটালি শকড হয়ে যাই, যে বাড়ির লোক সবাই ছিল, আমার বাড়িতে আমার মা ছিল, ভাই ছিল, সবাই শকড হয়ে যায় যে এরকম হঠাৎ করে কীভাবে হলো। তখন তো নিউজ চ্যানেলও কভার করেনি, যখন অ্যাকচুয়ালিতে ও ফোন করেছে। তারপর নিউজ চ্যানেলে আমরা দেখলাম, ইউটিউবেও সার্চ করে আমি দেখলাম যে কোনো কিছুই দেখাচ্ছিল না তখন। তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে সব নিউজ চ্যানেল কভার করা শুরু করলো। তো মানে ওই সময়টা তো খুবই মানে চিন্তার সময় ছিল। অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে আমরা বুঝতে পারছিলাম না বাড়িতে বসে। খবরটা কখন পেলেন? অ্যাক্সিডেন্টটা হওয়ার 15 মিনিট 20 মিনিটের মধ্যেই পেয়েছি আর কি। আপনি নিজে গিয়েছিলেন স্পটে? না, আমি স্পটে যাইনি, আমি আমার হাজব্যান্ডকে আনতে গিয়েছিলাম শিলিগুড়িতে। মেডিকেল কলেজে নয়, ওই যেই এনজিওর গাড়ি ওকে রেস্কিউ করে নিয়ে এসেছিলো, ওনারা আবার ওনাকে নৌকাঘাট মোড়ে নামিয়ে দিয়েছিল। ওই ট্রাফিক যে ঘর থাকে না ট্রাফিকের, ওখানে নামিয়ে দিয়েছিল। তো ওখানে ও ওয়েট করছিল, আমি ওখান থেকে আনতে গেছিলাম। তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। ট্রাফিক পুলিশ যারা ছিলেন তারাও খুব হেল্প করেছেন। এখন কি মনে হচ্ছে? এখন মনে হওয়ার মতন, এখন কালকের থেকে তো অনেকটাই মানে মানে কালকের সময়টা সত্যিই খুব খারাপ ছিল আর কি। মানে বলে বোঝাতে পারবো না এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে ওয়ার্ডসে বোঝানো সম্ভব নয়। আজকে আতঙ্কটা অনেকটাই কেটে গেছে। প্রথমে যখন কিচ্ছু জানা ছিল না, হঠাৎ করে খবরটা পাওয়ার পর খুবই খারাপ লাগছিল শুনে যে এত মানুষ মারা গেছে। এখন কার ফল্ট কী ফল্ট সেটা তো মানে পরের ব্যাপার, কিন্তু এত মানুষ যে মারা গেছে সেটা মানে খুবই খারাপ একটা ব্যাপার। আমি নিজেও হেলথের সাথে যুক্ত রয়েছি, তো মানে আমরা হয়তো চোখের সামনে ডেইলি এই জিনিসগুলো দেখতে পাই,
কিন্তু মানে হঠাৎ করে এতগুলো জিনিস একসাথে, এটা খুবই খারাপ লাগছে দেখে। তবে রোমহর্ষক কাহিনীর পর সঞ্জয় যে সশরীরে বাড়িতে ফিরেছেন সেই বিষয়টি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন পাল পরিবার। জলপাইগুড়ির রেসকোর্স পাড়া ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।